আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির শেয়ার ইস্যু সংক্রান্ত এই যে ঢাকা বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে দেখি কি বলা আছে। এই যে উদ্দীপকে এখানে বলা আছে পূর্বাশা কোম্পানি লিমিটেড প্রতি শেয়ার 100 টাকা দরে এই 10,000 শেয়ারে বিভক্ত। এটি হচ্ছে অনুমোদিত মূলধন। কোম্পানি এই 10,000-এর মধ্যে 80% শেয়ার বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে এবং 10% ওডিআরে। 10% ওডিআর বলতে বোঝায় 100 টাকার চাইতে 10% বেশি মূল্যে বিক্রি করবে। তো 100 টাকার 10% 100 টাকার 10% 10 টাকা হবে, 10 টাকা অধিক মূল্যে বিক্রি করবে। বেশি মূল্যে শেয়ার বিক্রি করাকে শেয়ার ওডিআর বলে। তো এইখানে আরও তথ্য আছে, কিন্তু ক নাম্বারে কি বলেছে লক্ষ্য করি আগে। শেয়ার প্রতি ওডিআর এই যে 100 টাকার 10% হিসেব করে যেটা হবে সেটা একটা শেয়ারে ওডিআর এবং মোট ওডিআরের পরিমাণ নির্ণয় করতে হবে আমাদের। যাই প্রথমে এই তথ্যের আলোকে ক নাম্বারের সমাধান করার চেষ্টা করি। যে ক নাম্বারের আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি। বিবরণ ও গণনা কার্য, পরিমাণ টাকা, উপরে লিখব শেয়ার প্রতি ওডিআর এবং শেয়ার ওডিআরের পরিমাণ নির্ণয়, মানে মোট শেয়ার ওডিআরের পরিমাণ নির্ণয়। আর এই অঙ্কটুকু করার জন্য উদ্দীপকের যে 2 লাইন দরকার সেটুকু নিয়ে এসেছি, উদ্দীপকের আংশিক নিয়ে এসেছি, যাতে এই অংশ দেখে আমরা এটা উত্তর দিতে পারি। প্রথমে বলছে শেয়ার প্রতি ওডিআর। শেয়ার প্রতি ওডিআর হচ্ছে একটা শেয়ারের দাম আসল মূল্য 100 টাকা, এটার 10%। তো যাই এই যে এইভাবে লিখতে পারি, শেয়ার প্রতি ওডিআর 100 × 10%। 100 টাকার 10% 10 টাকা হবে, তাই না? হ্যাঁ, 10 টাকা হবে। এটা হচ্ছে এই একটা শেয়ারে ওডিআর। এবার লিখব মোট ওডিআর। মোট ওডিআর হবে একটা শেয়ারে যদি 10 টাকা হয় তাহলে 8,000 শেয়ারে কত হবে? এখন প্রশ্ন হচ্ছে 8,000 শেয়ার পেলাম কীভাবে, তাই না? লক্ষ্য করি এখানে মোট 10,000 শেয়ার ছিল আমাদের। এই 10,000-এর 80% বিক্রি করবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি মোট শেয়ার ছিল অনুমোদিত 10,000, তার 80% বিক্রয়ের সিদ্ধান্ত নেয়, মানে ইস্যু করে। আর এখানে নিয়ম হচ্ছে যতটি শেয়ার ইস্যু করবে তাকে একটা শেয়ারের মূল্য দিয়ে গুণ করে ওডিআরের পরিমাণ হবে, একটা শেয়ারের ওডিআর দিয়ে গুণ করে। তো একটা শেয়ারের ওডিআর তো 10 টাকা, 10 দিয়ে গুণ হবে। আর শেয়ারের সংখ্যা হবে এই 10,000-এর 80% 8,000 শেয়ার। সেজন্য এই 8,000 হচ্ছে 10,000-এর 80%। তাহলে 8,000-কে 10 দিয়ে গুণ করলে 80,000 টাকা হবে। ডাবল দাগ দিয়ে দিব, অর্থাৎ একটা শেয়ারে আমাদের ওডিআরের পরিমাণ 10 টাকা, আর 8,000 শেয়ারে মোট 10 দিয়ে গুণ করে 80,000 টাকা হয়েছে মোট ওডিআর। তো এইভাবে ক নাম্বারের উত্তর দিতে পারি। তো আবার আমরা সেই উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের খ নাম্বারে জাবেদা করতে বলেছিল। তো জাবেদার জন্য আমাদের শেয়ার ইস্যু সংক্রান্ত এই অঙ্কে বেশ কয়েকটা জাবেদা হবে। মূলত একটা হবে শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তরের জন্য, 2 নাম্বার জাবেদা হবে। প্রথম জাবেদাটা হবে শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে তার জন্য। তো শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হলে আমাদের প্রথম জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, তাই না? এইখানে আমরা জাবেদা করব। উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে আমরা সমাধান করতে পারি। আমাদের উত্তরের অংশটা কিন্তু নিচ থেকে শুরু হয়েছে, উপরের অংশটা উদ্দীপকের অংশ, এটা দেখে আমরা সমাধান করব। ভালো করে লক্ষ্য করি, এইখানে প্রথম জাবেদাটা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এটা তো আমরা জানি যে এই শেয়ার এই ইস্যুর সময় প্রথম জাবেদাটা যেহেতু ব্যাংকে টাকা জমা হয় তাই ব্যাংক হিসাব ডেবিট, আর শেয়ার আবেদনের টাকা জমা হয় তাই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে টাকা হবে কত? টাকা হবে আমরা যতটি শেয়ার আবেদনপত্র পাবো তাকে আবেদনের টাকা দিয়ে গুণ করে। কয়টি শেয়ার আবেদনপত্র পেলাম? এই যে আমি হলুদ কালার দিয়ে রেখেছি, ইস্যুকৃত শেয়ারের চেয়ে 25% অধিক আবেদনপত্র পেল। ইস্যু করেছিলাম 8,000 শেয়ার। কিভাবে? এই 10,000-এর 80% শেয়ার ইস্যু করেছি, 8,000 শেয়ার। সেই 8,000-এর চাইতে 25% বেশি পেয়েছি। 8,000-এর 25% 2,000। আমি আবারও বলি, 10,000-এর 80%, 8,000 শেয়ার ইস্যু করেছিলাম, আর 8,000-এর চাইতে 25% বেশি পেয়েছি। অর্থাৎ 8,000-এর উপরে যদি 25% হিসেব করি তাহলে হবে 2,000। 2,000 আর ওই 8,000, 10,000 আবেদনপত্র পেয়েছি। সেজন্য আমরা এখানে 10,000-কে 110 দিয়ে গুণ করে এইটা হবে 11 লক্ষ টাকা। ব্যাখ্যা লিখব
প্রতিটি 110 টাকা দরে 10,000 শেয়ারের আবেদনপত্র পেলাম। এখন এই 10,000 শেয়ার কিন্তু এই 10,000 শেয়ার না, এই 10,000 শেয়ার হচ্ছে 10,000-এর 80% কত? 8,000। 8,000-এর চাইতে এই 25% অর্থাৎ 2,000 বেশি, তাহলে 2,000 আর ওই 8,000 মোট হচ্ছে এই 10,000। আর 110 টাকা কীভাবে পেলাম? এই 100 টাকা 10% অধিয়ার 10 টাকা, 100 টাকা একটা শেয়ারের মূল্য আর 10% অধিয়ার 10 টাকা, 100 আর 10 দুইটা যোগ করে 110 টাকা, সেজন্য হয়েছে 110 টাকা দরে 10,000 শেয়ার। গুণ করে আমরা এই টাকাটা পাবো 11 লক্ষ টাকা। এই হচ্ছে একটা জাবেদা। এরপরে আমরা জাবেদা করব এই শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর করব, শেয়ার অধিয়ারে স্থানান্তর করব, অতিরিক্ত অর্থ ফেরত দিব, তার জন্য জাবেদা করব, তাই না? তো আমাদের এইখানে জায়গা নাই, আমি পরের স্লাইডে দেখাচ্ছি। তো এই যে এইখানেও আমি উদ্দীপকের কিছু অংশ নিয়ে এসে রাখলাম, এখানে পরবর্তী জাবেদাগুলি করব। তো শেয়ার আবেদনের টাকা মূলধন হিসাবে স্থানান্তরের জন্য আমাদের যে জাবেদার নিয়ম সেটি হচ্ছে, শেয়ার আবেদন কিছুক্ষণ আগে ক্রেডিট করেছি, তাই না? এখন এই জাবেদাটাই শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে আর শেয়ার মূলধন হিসাব ক্রেডিট হবে। শেয়ার আবেদন হিসাবে ডেবিটে লিখব ওই কিছুক্ষণ আগে ক্রেডিটে যে টাকাটা লিখেছিলাম শেয়ার আবেদনের 11 লক্ষ টাকা, ওই মোট টাকাটা লিখব। একটা ডেবিট 3টা ক্রেডিট হবে যদি অধিয়ার থাকে এবং ফেরত থাকে। একটা ডেবিট 3টা ক্রেডিট, তো একটা ডেবিট করেছি, 3টা ক্রেডিট কী কী হবে লক্ষ্য করি। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আবারও বলছি লক্ষ্য করি, শেয়ার আবেদনের মোট টাকা ছিল কত? 11 লক্ষ টাকা। এই টাকার কিছু অংশ মূলধনে স্থানান্তর করব, কিছু অধিয়ারে স্থানান্তর করব, আর অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দিব। কিভাবে লক্ষ্য করি, শেয়ার মূলধনে লিখব যতটি ইস্যু করেছিলাম তাকে আসল টাকা দিয়ে গুণ করে। আচ্ছা, কয়টা ইস্যু করেছিলাম মনে আছে? এই যে 80% ইস্যু করেছি, 10,000-এর 80% 8,000 শেয়ার ইস্যু করেছি, তাহলে 8,000 গুণ এই আসল 100 টাকা, 8 লক্ষ টাকা হবে মূলধন হিসাবে ক্রেডিটে। 8,000 শেয়ার ইস্যু করেছিলাম তাকে আসল টাকা দিয়ে গুণ করে লিখব। আর অধিয়ারে লিখব ওই 8,000 শেয়ার যতটি ইস্যু করেছি সেই পরিমাণকে অধিয়ারের টাকা দিয়ে গুণ করি। একটা শেয়ারে অধিয়ার 10 টাকা, ওই যে ক নাম্বারে বের করেছিলাম, 10 দিয়ে গুণ করব এই 8,000 শেয়ার, তাহলে 80,000 টাকা হবে। এখন আমরা অতিরিক্ত পেয়েছিলাম 2 লক্ষ শেয়ার, তো ইচ্ছে করলে 2 লক্ষ শেয়ার গুণ সম্ভবত 11 টাকা করে অতিরিক্ত পেয়েছিলাম, এই 110 টাকা করে অতিরিক্ত পেয়েছিলাম, এভাবে হিসেব করতে পারি। আবার অন্যভাবে হিসেব করতে পারি, ব্যাংকের টাকাটা সেটি হচ্ছে ডেবিটে একটা ক্রেডিটে 2টা, কিন্তু ডেবিটের অ্যামাউন্ট বড়, তাই ডেবিটের এই টাকা থেকে এই 2টা মাইনাস করলে আমরা অটোমেটিক ব্যাংক হিসাবটা পাবো। আমি আবারও বলছি লক্ষ্য করি, ব্যাংক হিসাবের টাকা দুইভাবে বের করা যায়। তার মধ্যে সহজ পদ্ধতি হচ্ছে আমি একটু ব্যাকে যাচ্ছি, আমি আর একটু ব্যাকে যাচ্ছি, মুছে দিলাম এটা, এই যে এটা আমি মুছে দিলাম। এই 11 লক্ষ থেকে এই 2টা বিয়োগ করে আমরা ব্যাংকে টাকাটা পাবো। তাহলে 11 লক্ষ থেকে মাইনাস এত করলে 2,20,000 হবে, যেটি ব্যাংক হিসাবের মাধ্যমে আমরা ফেরত দিব অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের বা আবেদনকারীকে। সেই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে, ব্যাংকে টাকা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। এবার ব্যাখ্যা লিখতে পারি যে এই শেয়ার আবেদনের অর্থ কিছু মূলধন হিসাবে স্থানান্তর করেছি, কিছু অধিয়ার হিসাবে স্থানান্তর করেছি এবং অতিরিক্ত অর্থ ফেরত দিয়েছি। এখানে যা করলাম সেটা ব্যাখ্যায় লিখে রাখলাম। এই হচ্ছে আমাদের 2 নাম্বার জাবেদা। আরেকটা জাবেদা আছে, কিন্তু কিসের জাবেদা? সেই লেনদেনটা এখানে নেই, আমি তো আংশিক নিয়ে এসেছি, সম্পূর্ণ উদ্দীপকের মানে সম্পূর্ণ অংশ এখানে আনতেছি না, ধরে না, সেই জন্য একটু বড় করে দেখানোর জন্য আংশিক উদ্দীপক নিয়ে আসছি, যখন যেটা দরকার তখন সেটা নিয়ে আসছি। এই যে এইটা দেখে এবারে জাবেদা করবো আমরা। আরেকটা জাবেদা সেটা হচ্ছে যে কোম্পানি শেয়ার বিক্রয়ের জন্য অবলেখকের কমিশন 50,000 টাকা প্রদান করেন, এইটার জন্য লাস্টে আমাদের আরও একটি জাবেদা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জাবেদা কিন্তু 3বার দেখাচ্ছি, তাই না? 3টা ছক কেটে, কিন্তু তোমরা একটা ছকের মধ্যে 3টা জাবেদা করবে। আমি একটু বড় করে বোঝানোর জন্য আলাদা আলাদা করে দেখাচ্ছি, যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো এই যে অবলেখকের কমিশন প্রদান করা হলে অবলেখকের কমিশন ডেবিট হবে,
অবলেখকের কমিশন একটি অলিক সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট হয়, সম্পদ বৃদ্ধি পেলে, তাই অবলেখকের কমিশন ডেবিট। আর এই অবলেখকের কমিশন কিন্তু নগদে প্রদান করা যাবে না, কোম্পানির সংশ্লিষ্ট সকল লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়, সেজন্য ব্যাংকে টাকা আবার কমে যাবে প্রদান করার ফলে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট হবে। শেয়ার অবলেখকের কমিশন বা শেয়ার অবলেখকের দস্তুরি ডেবিট, দস্তুরির ইংরেজি কিন্তু কমিশন, আর কমিশনের বাংলা হচ্ছে দস্তুরি। তো আমরা এখানে শেয়ার অবলেখকের দস্তুরি বা কমিশন লিখতে পারি, সমস্যা নেই। আর ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা তো দেয়াই আছে 50,000, 50,000 টাকা। ব্যাখ্যা লিখব, শেয়ার অবলেখকের দস্তুরি অর্থ পরিশোধ করা হলো। এই হচ্ছে আমাদের জাবেদা, 3টা জাবেদা, তাই না? তো এখন গ নাম্বারে আমাদের কি বলেছিল দেখি যাই। তো গ নাম্বারে এই যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলেছিল, আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এই বিশেষ করে প্রথমে লিখব সম্পদ, সম্পদের মধ্যে চলতি সম্পদ আছে এই অঙ্কে ব্যাংক জমা। এখন ব্যাংক জমার পরিমাণটা বের করার জন্য আমরা জাবেদা থেকে ব্যাংক জমা বের করতে পারবো, যেহেতু এখানে খতিয়ান করতে বলেনি। তো জাবেদা থেকে ব্যাংক জমার পরিমাণ বের করতে পারি, অথবা অনেক সময় প্রশ্নেও দেওয়া থাকে ব্যাংক জমার উদ্বৃত্ত এত টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে, এরকম বলে থাকে। তো যদি প্রশ্নে না দেওয়া থাকে তাহলে ব্যাংক জমা বের করব কিভাবে? ওই যে ব্যাংকের আমরা যে 3টা জাবেদা করলাম কিছুক্ষণ আগে, প্রথম জাবেদায় কিন্তু ব্যাংক হিসাব ডেবিট করেছি 11 লক্ষ টাকা, আর 2 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি 2,20,000 টাকা। আবার 3 নম্বর জাবেদায় ব্যাংক হিসাব ক্রেডিট করেছি কিছুক্ষণ আগে করেছি 50,000 টাকা। তাহলে 2 বার ক্রেডিট করেছি, তার পরিমাণ হচ্ছে 2,70,000 টাকা। আর একবার ডেবিট করেছি প্রথম জাবেদায়, সেটা ব্যাংক হিসাব ডেবিট করেছি 11 লক্ষ টাকা। তাহলে 11 লক্ষ থেকে 2,70,000 বিয়োগ করলে আমাদের ব্যাংকে এই টাকাটা হবে, ব্যাংক জমার উদ্বৃত্ত, এই যে 8,30,000 টাকা। কিভাবে পেলাম? ওই যে ব্যাংকে একবার ডেবিট করেছি, ওই টাকা থেকে 2 নম্বর 3 নম্বর জাবেদায় যে ক্রেডিট করলাম ওই দুটো বিয়োগ করব ব্যাংকের টাকা থেকে, তাহলে আমরা এখান থেকে ব্যাংক জমার উদ্বৃত্ত পাবো, যেহেতু খতিয়ান করতে বলেনি ব্যাংক হিসাবের। তাই আমরা ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে ব্যাংক জমা পেলাম 8,30,000 টাকা। এখন এই অঙ্কে আর একটা সম্পদ আছে, সেটা হচ্ছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বলে আখ্যায়িত করে থাকি আমরা। এই যে অসমন্বিত ব্যয়, যাকে বলে অলিক সম্পদ, শেয়ার অবলেখকের কমিশন। এই যে শেয়ার নিয়ে আসলাম উদ্দীপকের অংশটাকে উপরে, শেয়ার অবলেখকের কমিশন 50,000 টাকা, এটা অলিক সম্পদ, এখানে লিখলাম। এবার এই দুইটা যোগ করে এখানে লিখব 8,80,000 টাকা, যেটার নাম হবে মোট সম্পদ। তাহলে সম্পদ পাশে এখানে 2 ধরনের সম্পদ আছে, একটি হচ্ছে চলতি সম্পদ ব্যাংক জমার উদ্বৃত্ত, আর আরেকটি হচ্ছে অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয়, অবাস্তব সম্পদ। এটিকে আবার কেউ কেউ ভুয়া সম্পদও বলে থাকে। তো যাই হোক, আমরা লিখতে পারি অসমন্বিত ব্যয়, শেয়ার অবলেখকের দস্তুরি, এই দুটো যোগ করে এখানে লিখেছি। এখন আমরা কি করব? এই শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লিখব। তো শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ লেখার সময় এইখানে এই তথ্য দেখে লিখি। এই যে অনুমোদিত মূলধন, প্রতিটি 10 টাকা দরে 10,000 শেয়ার, এটা হচ্ছে অনুমোদিত। নিবন্ধিত মানে কি? অনুমোদিত। তো প্রথমে লিখব অনুমোদিত মূলধন, প্রতিটি 100 টাকা দরে 10,000 শেয়ার, প্রতিটি 100 টাকা দরে 10,000 শেয়ার, উপরে যেটি লেখা আছে সেটি লিখব। এটা গুণ করে সম্ভবত এই 10 লক্ষ টাকা হবে, শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব। অনুমোদিত মূলধন এখানে লিখে আমরা 2টা দাগ দিয়ে ক্লোজ করে দিব। তারপরে লিখব ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত, একত্রে লিখব। এখন এইখানে আমরা ইস্যু করেছিলাম কিন্তু 8,000 শেয়ার, মনে আছে? এই 10,000-এর 80% ইস্যু করেছি, 8,000 শেয়ার। তাহলে এখানে লিখব প্রতিটি 100 টাকা দরে 8,000 শেয়ার। এখন অনেকের মনে হতে পারে এখানে যে অধিহার ছিল সেটা আনবো না। না, অধিহার এখানে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত এগুলোতে আসবে না, অধিহারটা আলাদা লিখতে হবে। তাই ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, অনুমোদিত এখানে যখন প্রতিটি লিখব তখন আসল যে মূল্য 100 টাকা হলে 100 টাকা, 10 টাকা হলে 10 টাকা, মেন যে টাকা সেটা দিয়ে গুণ করব। যেমন এখানে আসল মূল্য 100 টাকা, তাই প্রতিটি 100 টাকা দরে 8,000 শেয়ার হয়েছে। এটা গুণ করে 80,000 টাকা, 8 লাখ টাকা হবে। 8 লাখ টাকা আমরা শেষের ঘরে লিখব, লিখে ডাবল দাগ দিব না। এর নিচে লিখব শেয়ার অধিহার, সঞ্চিত উদ্বৃত্ত নামে একটি হেডিং টানবো, শিরোনাম, তার মধ্যে লিখব শেয়ার অধিহার।
শেয়ার অধিয়ার কয় টাকা? আমরা জাবেদা দেখে লিখতে পারি, সম্ভবত 80,000 টাকা হয়েছিল এবং ক নাম্বারেও বের করেছিলাম 80,000 টাকা। ওই 80,000 টাকা এখানে লিখব। এবার এই 8,80,000 যোগ করে 8,80,000 নিচে ডাবল দাগ দিব এবং এটার নাম হবে শেয়ার হোল্ডারদের সত্ত্ব ও দায়সমূহ। এবং এই 8,80,000 লাস্টে যেটা হলো এইটার সাথে এই মোট সম্পদ, এই দুটো কিন্তু মিলে যাবে, ইকুয়াল হবে। এইভাবে আমরা শেয়ার ইস্যুর, শেয়ার অধিহার সংক্রান্ত জাবেদা এবং এই আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।